সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা এবং তার চিকিৎসা কী হতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূত্রনালীর ইনফেকশন এবং আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। মূত্রনালীর ইনফেকশন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম। তিনি 1958 সালে মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। তিনি সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ এবং সাবেক প্রো ভিসি হিসেবে BSMMU-তে কর্মরত ছিলেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। মূত্রনালীর ইনফেকশন খুব কমন একটা অসুখ, যেটা ছোট থেকে শুরু করে বড় সবার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই এবং সাফার করতে দেখি। সো আপনার কাছে একটু জানতে চাই যে এই মূত্রনালীর ইনফেকশনটা কেন আসলে হয়ে থাকে? মূত্রনালী ইনফেকশন বললেই প্রথমে আমাদের সামনে ভেসে ওঠে একজন প্রাপ্তবয়স্ক নারীর চেহারা, অর্থাৎ মেয়েদের বেশি হয় এটি। মেয়েদের বেশি হওয়ার কারণের মধ্যে হচ্ছে মেয়েদের মূত্র নালী একটু দৈর্ঘ্যে কম, অর্থাৎ এটি শর্ট, এবং এটি মেয়েদের মলদ্বার এবং ভেজাইনাল অরিফিস এগুলো একদম কাছাকাছি থাকে। তো যার ফলে ইনফেকশনটা মলদ্বারের থেকে সাধারণত এদিকে চলে আসে। ডিসটেন্স কম থাকার কারণে ডিসটেন্স কম থাকে এবং লেংথ কম, দৈর্ঘ্য কম মূত্রনালীর, এটা মেয়েদের বেশি হয়। আর পুরুষদেরও হয় যে 50-এর পরে পুরুষদের প্রস্রাবের রাস্তায় একটি গ্রন্থি, যেটা আমরা প্রোস্টেট গ্ল্যান্ড বলি, এটি বড় হয়, তখন এটাতে হয়। এছাড়া বাচ্চাদের হয়, বাচ্চাদের একবার হয়তো বা কখনো দুইবারও মূত্রনালী ইনফেকশন নর্মালি হতে পারে, কিন্তু একাধিকবার মূত্রনালী ইনফেকশন হলে, বিশেষ করে 5 বছরের কম বয়সী বাচ্চাদের, তাহলে বুঝতে হবে তার মূত্রনালীর কোথাও না কোথাও অ্যানাটমিক, অর্থাৎ তার গঠনগত কোনো অস্বাভাবিকতা আছে, যেটা আমরা খুব ভুল করে ফেলি। অনেক সময় বাচ্চাদের মূত্রনালীর ইনফেকশন হলে আমরা হয়তো ডাক্তারের কাছে নিয়ে 1 কোর্স অ্যান্টিবায়োটিক দিয়ে ভাবি যে এটা ঠিক হয়ে গেছে, এরপরে হয়তো আবার হয়েছে। এরকম যদি 2 বা 3 বার হয়ে যায়, তখন বিষয়টি খুব সিরিয়াসলি দেখা উচিত যে কেন এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। কারণ এইটা যদি আমরা বাচ্চা বয়সে নির্ণয় করতে না পারি কারণ, এবং সেটা চিকিৎসা দিতে না পারি, প্রাপ্তবয়স্ক যখন সে হয় তখন তার এই মূত্রনালী ইনফেকশনের কারণে বিশেষ করে ভেসিকিউলেটরি রিফ্লাক্স বলে একটা অবস্থা হয়, অথবা পোস্টেরিওরেথ্রাল বাল্ব একটা কন্ডিশন থাকে, সেগুলিতে পরবর্তীকালে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়, উচ্চ রক্তচাপ হয় এবং ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে ওই বাচ্চার। অথচ কম বয়সে যদি আমরা এটা সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে এটা কিন্তু মানে প্রতিরোধযোগ্য। এছাড়া মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েদের হরমোনের কারণে হয়, যেটা বলেছি শর্ট লেংথ, ইউরেথ্রার শর্ট লেংথের জন্য, তার অ্যানাটমিক্যাল কিছু অবস্থানের জন্য এটা হয়। মেয়েদের ক্ষেত্রে মূত্রনালীর ইনফেকশন হওয়াটা অস্বাভাবিক না, হতে পারে, এবং হলে তাৎক্ষণিক চিকিৎসা করা দরকার। চিকিৎসা করলে পরে এখান থেকে অন্য কমপ্লিকেশনগুলো কম হয়। যেমন সাধারণ একটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা আপনার 3 দিন বা 5 দিন অ্যান্টিবায়োটিক খেলে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার কথা, সেটি যদি আমরা সঠিক সময়ে নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা না দিতে পারি, সেটা অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস হয়ে কিডনি পর্যন্ত ইনফেকশনটা চলে যেতে পারে, সেখান থেকে ব্লাডে পর্যন্ত সেটা ছড়িয়ে যেতে পারে, সেপ্টিসিমে হতে পারে, এবং এটা অনেক সময় ভীষণ ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই কারণে মূত্রনালীর ইনফেকশনটা ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত, এবং আমার মনে হয় যে আমরা ডাক্তাররা যেমন এটা কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত, আমরা যারা রোগী তারাও এটাকে, অনেকে ভাবে যে আচ্ছা আমি একটু বেশি করে পানি খেয়ে নিই এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ইনফেকশন হয়ে গেলে পানি বেশি করে খেয়ে যে এটা ভালো হয়ে যাবে তা কিন্তু সবসময় সঠিক নয়। কারণ পানি বেশি খাওয়ার ফলে হয়তো তার সিমটমটা, যেমন জ্বালা পোড়া, বারবার প্রস্রাব, কিছুটা হয়তো কমবে, কিন্তু এটাকে এভাবে রেখে দিলে
পরবর্তীকালে এটা একটা কমপ্লিকেটেড ইউরিনারি ইনফেকশন হিসেবে দেখা দিতে পারে। অনেকে মনে করে যে যেহেতু ইউরিনের বার্নিং সেন্সেশনটা তার বেশি হচ্ছে, সুতরাং পানি বেশি খেলে সেটা হয়তো ঠিক হয়ে যাবে, এবং অনেক সময় ঠিক হয়েও যায়। এক্ষেত্রে কখন আসলে অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে? যেমন ধরুন কারো যদি ডিহাইড্রেশন হয়, সারাদিন পানি পান করতে পারে নাই, প্রস্রাবে একটু জ্বালা পোড়া হচ্ছে, কিন্তু হয়তো ইনফেকশন নেই, সে হয়তো ভালোভাবে পানি পান করলে ওই সময় প্রস্রাবের রংটা কিছুটা গাঢ় হয় যখন ডিহাইড্রেশন জনিত হয়। আর ইনফেকশন হলে বিশেষ করে তখন কিন্তু ইউরিনের ফ্রিকোয়েন্সিটা খুব বেড়ে যায়। ডিহাইড্রেশনে কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ে না, একটু জ্বালা যন্ত্রণা হয়, সেটা পানি খাওয়ার পরে সেরে যায়। তারপরেও একটা ইউরিনের রুটিন পরীক্ষা করে নেওয়া ভালো, এই জন্য যে ইউরিনে কোনো আমরা ডাব্লিউবিসি বা পাসসেল বলি বা কোনো ব্যাকটেরিয়া কিছু আছে কিনা সেটা একটু দেখে দিতে পারলে ভালো। ডিহাইড্রেশন জনিত এক ধরনের জ্বালা পোড়া হয়, এক ধরনের যন্ত্রণা হয়, সেটা কিন্তু পানি খাওয়ার পরে ঠিক হয়ে যায়, সেটাতে অ্যান্টিবায়োটিক লাগে না। এবং ইনফেকশন যখন হয়, বিশেষ করে কালচারে যখন কোনো জীবাণু পাওয়া যায়, তখন অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। কিন্তু এটা বুঝতে হবে যে ইনফেকশন জনিত যে জ্বালা পোড়া সেটাতে কিন্তু প্রস্রাব বারবার হয় সাধারণত, কিন্তু ডিহাইড্রেশন হলে যে একটু জ্বালা পোড়ার ভাব হয় যেটা, সেটাতে কিন্তু বারবার প্রস্রাব হয় না, সে বরং প্রস্রাব কমে যায় কিছুটা। এটা আরেকটা যেটা আপার ইউরিনেটিক ইনফেকশন বলে আমরা, যেখানে কিডনি পর্যন্ত চলে যায়, সেসব ক্ষেত্রে কিন্তু মেরুদণ্ডের দুই পাশে একটু হেভিনেস বা একটু ব্যথা হয়, আবার অনেক সময় একটু শীত করে জ্বর আসে, আবার প্রস্রাব একটু গাঢ় বর্ণের অনেক সময় হয়। সেই জিনিসগুলো যদি আমরা একটু সচেতন থাকি তাহলে আমরা তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবো, এবং ইউরিনের একটা রুটিন বা কালচার পরীক্ষা দিয়ে একটু পানি পান করার পরিমাণটা বাড়িয়ে দিলাম এবং ডাক্তারের শরণাপন্ন হলাম। এছাড়া আর কি কি লক্ষণ থাকলে তিনি বুঝতে পারবেন যে তার ইউরিন ইনফেকশন হয়েছে? ইউরিন ইনফেকশনে বিশেষ করে মেয়েদের যেটা হয়, তারা ফ্রিকোয়েন্সি, তারা হচ্ছে বারবার প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাব তাড়াতাড়ি করতে হচ্ছে, আর্জেন্সি বলে আমরা যেটা। এর সাথে আপনার অনেক সময় ফ্ল্যাঙ্ক পেইন বলে আমরা, মেরুদণ্ডের দুই পাশে এটা ব্যথা হয়, এই ব্যথাটা অনেক সময় প্রস্রাবের রাস্তার দিকে আসে। অনেক সময় লো ব্যাক পেইন, মেরুদণ্ডের ব্যথাকে আমরা কিডনির ব্যথা হিসেবে মনে করি, লো ব্যাক পেইনের ব্যথাটা কিন্তু প্রস্রাবের রাস্তার দিকে সচরাচর আসে না, এটা ফ্ল্যাঙ্কে অর্থাৎ মেরুদণ্ডের দুই পাশে থাকে কিন্তু ওইদিকে আসে না, এবং ব্যান্ড করলে অর্থাৎ কেউ যদি নামাজ পড়তে যায় বা নিচু হয়ে কিছু নিতে যায় তখন ব্যথাটা বেশি লাগে, লো ব্যাক পেনে যেটা। কিন্তু মূত্রনালীর ইনফেকশন, বিশেষ করে আপার ইউটিআইতে যে পেইনটা হয় সেটা কিন্তু ওই রকম হবে না, এবং ওটার সাথে একটু বমিভাব হবে, একটু কাঁপুনি দিয়ে জ্বর আসবে, এবং অনেক সময় জ্বর আসলে কিন্তু জ্বর ভাব হয়। তারপরে বাচ্চাদের ক্ষেত্রে তারা খাবার রিফিউজ করে, খেতে চায় না, তারা খেলতে চায় না, বাচ্চারা কিন্তু অত বলতে পারে না, সেজন্য তারা খাবার রিফিউজ করে, খাবার খেতে চায় না। এই ধরনের উপসর্গগুলো যখন হয় তখন কিন্তু আমরা মূত্রনালী ইনফেকশন সন্দেহ করে এই পরীক্ষা করতে দেওয়া উচিত। গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিন্তু আমরা খেয়াল করেছি যে খুব ঘন ঘন তাদের ইউরিন ইনফেকশন হয়, এতে কি আসলে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে পারে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়েদের ইনফেকশনের হার একটু বেশি হয়, তবে তাদের অনেক সময় ইনফেকশন ছাড়াও আপনার জরায়ুটা যখন একটু বড় হয় বা গর্ভস্থ বাচ্চার কারণেই, তখন সেটা ইউরিনারি ব্লাডারের উপর, মূত্রথলির উপর একটু চাপ দেয়, তো সেই কারণে অনেক সময় ইনফেকশন ছাড়াও বারবার হতে পারে। বাট ইনফেকশন ছাড়াও যদি বারবার প্রস্রাব হয়, তাও প্রস্রাবের অন্তত রুটিন পরীক্ষা করা উচিত, কারণ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কোনো সিমটম ছাড়া যদি ইউরিনে কোনো ব্যাকটেরিয়া যায় সেটাকেও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা, যে গর্ভবতীর জন্য নিরাপদ এমন অ্যান্টিবায়োটিক দিয়ে। এবং গর্ভবতী মায়েরা যদি পাইলোনেফ্রাইটিস এবং অন্যান্য সেপ্টিসিমিয়া, এখান থেকে পাইলোনেফ্রাইটিস থেকে কোনো সেপ্টিসিমিয়া হয়, তাইলে বাচ্চার ক্ষেত্রে অনেক সময় ফিটাল মরবিডিটি বা বাচ্চার ক্ষতি হতে পারে। সেজন্য গর্ভবতী মায়েদের ইউরিনারি ইনফেকশন অতি গুরুত্ব সহকারে দেখা উচিত। যে সমস্ত শিশুরা আসলে জন্মগত কিডনিজনিত সমস্যা নিয়ে তারা জন্মগ্রহণ করে, তাদের ক্ষেত্রে কি ভবিষ্যতে বারবার এই ধরনের ইউরিন ইনফেকশন বা এই রিলেটেড অন্যান্য ডিজিজ হবার কোনো সম্ভাবনা আছে কিনা? অবশ্যই, কারণ বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে, 5 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যদি একাধিকবার ইউরিনারি ইনফেকশন হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি অস্বাভাবিকতা হচ্ছে, একটা হচ্ছে পোস্টেরিউরেথ্রাল বাল্ব থাকে, ইউরেথ্রাতে এক ধরনের বাল্ব থাকে, সেটার কারণে প্রস্রাবের ফ্লোটা সঠিকভাবে হয় না। আরেকটা হলো ভেসিকুলেটিক রিফ্লাক্স বলে আমরা, সেটাতে আপনার দেখা যায় যে প্রস্রাব করার সময় নর্মালি প্রস্রাবের রাস্তা দিয়ে বাইরে আসে, কিছু প্রস্রাব
ব্যাক ফ্লো হয়ে আচ্ছা মূত্রনল যেতে ইউরেটর বলি আমরা, সেখান দিক দিয়ে কখনো কখনো কিডনি পর্যন্ত চলে যায়, আচ্ছা যেটাকে হাইড্রোনেফ্রোসিস বলে অনেক সময় হাইড্রোনেফ্রোসিস হয়ে যায়। এবং ওই যে ব্যাক ফ্লো হয়ে প্রস্রাব মূত্রথলিতে জমে যায়, সেই জমার কারণে ওইখানে ইনফেকশন হতে পারে। এবং ইনফেক্টেড ইউরিনটা যদি কিডনি পর্যন্ত চলে যায়, সেখানে একটা ফোকাস, ইনফেকশন একটা ফোকাস তৈরি হয়, সেটার থেকে ফাইব্রোসিস হতে পারে। এবং যখন সে প্রাপ্তবয়স্ক হয়, ক্রনিক পাইলোনেফ্রাইটিস বলে এক ধরনের রোগ হয়, যেখান থেকে হাইপারটেনশন এবং ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। কাজে বাচ্চাদের ক্ষেত্রে যে কারণেই হোক না কেন, যদি দেখা যায় যে বারবার ইনফেকশন হচ্ছে, সেটা কারণ নির্ণয় করে চিকিৎসা দিয়ে দিতে পারলে তার বাকি জীবনের জন্য সে অনেকখানি নিরাপদ হয়ে যেতে থাকে। স্যার আপনার কাছে এখন একটু জানতে চাই যে মূত্রনালীর ইনফেকশন থেকে কি আসলে কিডনির কোনো সমস্যা হতে পারে কিনা, অথবা কিডনি ফেইলিয়ার হতে পারে কিনা? আমার কাছে এই বিষয়টা আমাদের রোগীরা প্রায় বলে, বিশেষ করে মেয়েরা যাদের বারবার ইউরিনে ইনফেকশন হয়। অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি লোয়ার ইউরিনেটিক ইনফেকশন হয়, সেটা যদি যথাযথভাবে চিকিৎসা করা যায়, সেখান থেকে কিডনি ফেলিওর হয় না। এমনকি আপার ইউরিনেটিক ইনফেকশনকেও যদি আমরা যথাযথ চিকিৎসা করতে পারি, সেখান থেকে কিডনি ফেলিওর হয় না। তবে একটা কমপ্লিকেটেড ইউরিনারি ইনফেকশন বলে একটা কন্ডিশন আছে, যেমন প্রোস্টেটের জন্য কারো ইনফেকশন হচ্ছে, প্রোস্টেট আমি অপারেশন করলাম না, বারবার ইনফেকশন হতে থাকলো। যেমন স্টোনের জন্য ইনফেকশন হচ্ছে, ইনফেক্টেড স্টোন, সেখান থেকে পাইলোনেফ্রাইটিস হচ্ছে, বারবার ইনফেকশন হচ্ছে। অথবা স্ট্রিকচার, প্রস্রাবের রাস্তা শুরু হয়ে যাওয়া, অথবা টিবি বা অন্য কোনো অসুখের কারণে ইউরেটার সেটা শুরু হয়ে যাওয়া, এইসব কারণে যেটাকে আমরা কমপ্লিকেটেড ইউরিনারি ইনফেকশন বলি। বা কারো ডায়াবেটিসের কারণে, কারো ক্যান্সারের কারণে, বা ক্যান্সারের চিকিৎসার কারণে যদি কমপ্লিকেটেড ইউরিনারি ইনফেকশন হয় এবং সেই কারণটা নির্ণয় করে সেটা চিকিৎসা না করে বারবার ইনফেকশন হয়, সেখান থেকে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়ে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। এমনকি যেমন ধরুন অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস যদি আমরা প্রপারলি ট্রিট না করি, সেখান থেকে পায়োনেফ্রোসিস বলে একটা কন্ডিশন, অর্থাৎ কিডনিতে পুষ জমা হতে পারে, সেখান থেকে সেপ্টিসিমিয়া হতে পারে, প্রাণের আশঙ্কা দেখা দিতে পারে, প্রাণনাশের আশঙ্কা দেখা দিতে পারে। এবং সেখান থেকে অ্যাকিউট কিডনি ফেলিওর তো হতেই পারে এবং ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। কাজেই সিম্পল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যদিও কিডনি ফেলিওর হয় না, কিন্তু কমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি আমি যথাযথভাবে চিকিৎসা করতে না পারি, সেখান থেকে ক্রনিক কিডনি রোগ হতে পারে। স্যার আমরা ইউরিন ইনফেকশনে আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বিশুদ্ধ পানি এবং পরিমিত পরিমাণে পানি পান যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে শরীরের ওজন, উচ্চতা এবং বয়স অনুযায়ী কিন্তু পানির চাহিদার ভিন্নতা থাকে। আমরা সাধারণত খুব স্বাভাবিকভাবে জেনে থাকি যে দৈনিক 2 লিটার পানি একান্ত প্রয়োজনীয়। বিষয়টা কিন্তু আসলে হবে এরকম যে যার শারীরিক ওজন যত বেশি, তার পানির চাহিদাটাও বেশি। এবং নিঃসন্দেহে আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী 2.5 থেকে 3.5 লিটার পানি এবং পানীয় খাবার দৈনিক একান্ত প্রয়োজনীয়। আমাদের শরীরের প্রায় 2/3 হচ্ছে এই পানি। আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান ব্রেইন, মস্তিষ্ক, তার 90% হচ্ছে জলীয়। এছাড়াও আমাদের মাসেল অর্থাৎ মাংসপেশিতে প্রায় 75% হচ্ছে পানি। আমাদের বনে আছে, হাড় এবং অস্থিমজ্জাতে আছে প্রায় 22% পানি, এবং রক্ত এতে আছে 85% পানি। এ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে মাথা থেকে পা পর্যন্ত অর্থাৎ টপ টু টো আমাদের শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের প্রতিটা সেলের সতেজতার জন্য পানি একান্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে পানির বিশুদ্ধতার বিষয়। পানিটা অবশ্যই হতে হবে বিশুদ্ধ এবং কিছু কিছু ক্ষেত্রে পরিমিত। যেমন কিডনি রোগী, এদের ক্ষেত্রে পানির পরিমাণটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পানির পরিমাণটা আমরা নির্ধারণ করি সাধারণত তার ইনপুট আউটপুটের উপরে। সারাদিনে তার শরীরে যতটুকু পানি বের হচ্ছে তার উপরে তার পরের দিনের পানির ইনটেকটা নির্ধারণ করা হয়। পানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন কঠিন রোগ থেকে আমাদের রক্ষা করতে। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যান্সার। মূত্রনালী এবং কোলন ক্যান্সার থেকে নিজেদের রক্ষা করতে বিশুদ্ধ এবং পরিমিত পরিমাণ পানি যথেষ্ট প্রয়োজন। এছাড়াও পানি আমাদের শরীরে বিভিন্ন বর্জ্য এবং টক্সিনকে শরীর থেকে নিষ্কাশনে সহায়তা করে। এভাবে পানি অন্যান্য সব ক্যান্সার থেকেই আমাদেরকে নিরাপদে রাখতে সহায়তা করবে।
পানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমাদের দেশের এই বৈরী আবহাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পানি আমাদের ত্বকের শুষ্কতা রোধ করে ত্বকের সজীবতা রক্ষা করতে সহায়তা করে। আমরা এর আগেই শুনেছি যে আমাদের মস্তিষ্কের প্রায় 90% পানি। এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পানি পান করলে আমাদের মনোযোগ বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও পানি আমাদের বিভিন্ন রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাস প্রশ্বাসজনিত অসুখ এবং ডাইজেস্টিভ সিস্টেমে যথেষ্ট ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে আমরা আমাদের দৈনন্দিন মিল প্ল্যানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের সমন্বয়ে একটা পরিপূর্ণ মিল রাখছি, কিন্তু পানির অভাবে সেই মিল থেকে আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশনের মাধ্যমে প্রপার নিউট্রিশনাল ভ্যালু নিতে পারি না। এর জন্য পরিমিত পরিমাণে পানি একান্ত প্রয়োজনীয়। স্যার, ইউরিন ইনফেকশন হওয়ার ক্ষেত্রে তো স্যার আপনি অনেক ধরনের কারণ বললেন, কিন্তু পার্সোনাল হাইজিন সম্পর্কে একটু জানতে চাই যে এটিও কি আসলে রিলেটেড কিনা? এটি রিলেটেড, যেমন ওবেসিটি যাদের, স্থূলতা, সেখানে তাদের পেরিনিয়াল হাইজিন বলে একটা বিষয় আছে, যে মূত্রনালী তার আশপাশে যে অংশটা, সেটা যদি প্রপার হাইজিন মেনটেন না করা যায়, অনেক ঘাম জমে থাকে, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। কেউ কেউ মনে করে যে এগুলোতেও ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়ে। কেউ কেউ কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যকেও ইউরিনারি ইনফেকশনের অন্যতম কারণ, বারবার ইউরিনারি ইনফেকশন হওয়ার কারণ মনে করে। এর সাথে ডায়াবেটিস এবং অন্যান্য ক্যান্সার বা ইমিউনোসাপ্রেসিভ কোনো ওষুধ যদি সেবন, এগুলোকে বারবার ইনফেকশন হওয়ার প্রবণতা হিসেবে মনে করে। মেয়েদের ক্ষেত্রে কিছু জিনিস বলা হয়ে থাকে, বিশেষ করে একটি বিষয় মোটামুটিভাবে সায়েন্টিফিকভাবে প্রমাণিত, সেটি হচ্ছে বলা হয়ে থাকে যে কেউ যদি স্বামী সহবাসের পরে প্রস্রাব করে নেয়, তাহলে তার যে ব্যাকটেরিয়াগুলো সেখানে থাকে সেগুলো ফ্লাশ আউট হয় এবং তাদের ইনফেকশন হওয়ার প্রবণতা কমে। এটি অনেকখানি সায়েন্টিফিকভাবে প্রমাণিত। কেউ কেউ মনে করে যে ক্র্যানবেরি জাতীয় ফল, এগুলো যদি কেউ খায় বা ফলের এক্সট্রাক্ট বা ফ্রুট জুস, এগুলোতে ইউরিনারি ইনফেকশন না হওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হয়। এভাবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের সাথে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের স্বাস্থ্যকর জীবনযাপন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরিধান, এবং কেউ কেউ মনে করে যে কিছু কিছু ডিটারজেন্ট বা কিছু কিছু আপনার ডিওডোরেন্ট ইউজের ফলে অনেক সময়, অর্থাৎ পার্সোনাল হাইজিন বিষয়টা যদি মেনটেন করা যায় তাহলে ইউরিন ইনফেকশনটাকে প্রতিরোধ করা সম্ভব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে আমাদেরকে বলার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে এনটিভি এবং এনটিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম মূত্রনালীর ইনফেকশন নিয়ে। এই পর্যায়ে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের শরীরে যে রক্ত থাকে তার মধ্যে হিমোগ্লোবিন মেন ইম্পর্টেন্ট থিং। হিমোগ্লোবিনের নর্মাল পরিমাণটা যেটা, সেটা ধরেন আমাদের মেয়েদের ক্ষেত্রে আপনার 11 থেকে 14 বা 12 থেকে 14 থাকতে বলি, এবং ছেলেদের ক্ষেত্রে 13 বা 14 থেকে 18 পর্যন্ত থাকতে বলি, নর্মাল রেঞ্জ। যদি সেই হিমোগ্লোবিনের পরিমাণটা আমরা কমে যায়, তখন সেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি বা এনিমিয়া বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।